যখন সব আশা শেষ হয়ে যায় আর মনে হয় সব কিছু শেষ হয়ে গেল, এবার আর কিছুই হবে না, তখন মেনে নেওয়া উচিত এখান থেকেই জীবনের নতুন অধ্যায় শুরু হবে। এই কথাটা আমরা অনেক মোটিভেশনাল স্পিকারের মুখে শুনে থাকি। এমনকি স্বর্গীয় পূর্ব রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বলেছিলেন, তুমি যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে তোমাকে আগে সূর্যের মতন জ্বলতে হবে। অন্ধ মানুষদের দেখে আমাদের মধ্যে একটা করুণার ফিলিংস তৈরি হয়। আবার অনেকেই এমনটা ভাবে যে তার জীবনে কিছু করতে পারবে না। মানুষের এই ভাবনাকেই পুরোপুরি বদলে দিয়েছে রাজকুমার রাওয়ের এই মুভি। তাহলে চলুন বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করব শ্রীকান্ত মুভিটা। শ্রীকান্ত মুভির গল্পটা শুরু হয় অন্ধ্রপ্রদেশ থেকে। 13ই জুলাই 1951-তে মাছলিপাট্টামের একটা শহরে জন্ম হয় একটা ছেলের। পরিবারের লোকেদের খুশির ঠিকানা থাকে না, কারণ তাদের ছেলে হয়েছে। বাবা তার ছেলের নাম ফেমাস ক্রিকেটার শ্রীকান্তের নামে রাখে আর বলে, আমার ছেলেও বড় হয়ে ক্রিকেটার হবে। শ্রীকান্তের বাবা খুব খুশি ছিল, কিন্তু তার খুশি দুঃখে বদলে যায় এইটা জানার পর যে তার ছেলে জন্মগত দৃষ্টিহীন। এরপর শ্রীকান্তের বাবাও বাকি ফ্যামিলিগুলোর মতো ভাবতে থাকে যে এই বাচ্চাকে মেরে ফেলা উচিত, কারণ আজ যদি না তাকে মেরে ফেলা হয় তাহলে সে পরে বড় হয়ে রোজ মরবে। যদি সেই দিন সেই বাচ্চাটা মারা যেত তাহলে তার সাথে অনেক স্বপ্ন, অনেক প্রেরণাও মারা যেত। কিন্তু এমনটা হয় না, কারণ মা তো মাই হয়, সে শ্রীকান্তকে মারতে দেয় না। গল্প আগে যায় আর আমরা দেখি শ্রীকান্তের জীবনের সংঘর্ষ বেড়ে গিয়েছে, কারণ সে ভেবে নিয়েছিল যে অন্ধ হওয়ার জন্য সে পালাবে না, বরং সে পরিস্থিতির সাথে লড়াই করবে। দৃষ্টিহীন হওয়া সত্ত্বেও শ্রীকান্ত ক্লাসে টপ করত। সুস্থ স্বাভাবিক বাচ্চারা ক্লাসে বসে যেটা শিখতে পারত না, শ্রীকান্ত দৃষ্টি না থাকা সত্ত্বেও সেইটা শিখে ফেলত। কিন্তু গ্রামে অত বড় স্কুল আর অত ফেসিলিটি নেই যেখানে শ্রীকান্তকে আগে পড়ানো যাবে। এই জন্য শ্রীকান্তের বাবা একজনের কথায় শ্রীকান্তকে শহরে নিয়ে আসে আর তাকে একটা ব্লাইন্ড স্কুলে ভর্তি করে দেয়, যেখানে সব বাচ্চারাই ব্লাইন্ড আর এদের জন্য স্কুলের সব ফ্রি হয়। এই স্কুলেই শ্রীকান্তের সঙ্গে দেখা হয় দেবিকা ম্যাডামের। যদিও সে একজন টিচার ছিল, কিন্তু শ্রীকান্তের জীবনে সে মায়ের থেকে কোনো অংশে কম ছিল না। দেবিকা ম্যাম এখানে শ্রীকান্তকে সেই সব কিছু শেখায় যা সে শিখতে চেয়েছিল। শ্রীকান্ত ওইসব দৃষ্টিহীন বাচ্চাদের থেকে অনেক আলাদা ছিল এবং সে বাকি বাচ্চাদের থেকে অনেক এগিয়েও ছিল। সে দাবা খেলতে পারত, শুধু খেলতো না বরং সবাইকে হারিয়েও দিত। এমনকি সে বড় বড় মেশিন খুব সহজেই সারিয়ে ফেলতে পারত। দেবিকা ম্যামের সাপোর্টে শ্রীকান্ত সব বিষয়ে নিপুণ হয়ে উঠছিল। এমনকি সে স্কুলে প্রত্যেকবার ফার্স্ট হতো। কিন্তু একদিন স্কুলের ট্রাস্টির লোকরা যখন স্কুলে আসে তখন শ্রীকান্ত নিজের স্কুলের সব সত্যি বলে দেয়। সে বলে, কিচেন থেকে চিকেন রান্নার গন্ধ তো পাওয়া যায়, কিন্তু এরা আমাদের অন্য খাবার খাইয়ে নিজেরা ভালো খাবার খেয়ে নেয়। এরা আমাদের ঠিক করে খেয়ালও রাখে না। শ্রীকান্ত যেহেতু স্কুলের নিন্দা করেছে, তাই স্কুলের লোকরা শ্রীকান্তকে ধাক্কা মেরে স্কুল থেকে বের করে দেয়। শ্রীকান্ত ভাবতেও পারেনি যে তার সাথে এমন কিছু হতে পারে। এদিকে দেবিকা ম্যামও তখন সেখানে ছিল না, তাই সে কিছুই জানে না। অসহায় শ্রীকান্ত রাস্তায় রাস্তায় ঘুরছিল। অনেকেই তাকে ভিখারি ভেবে ভিক্ষা দিচ্ছিল, কিন্তু কেউই তাকে সাহায্য করছিল না। ঠিক তখনই দেবিকা ম্যাডাম শ্রীকান্তকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায় আর সে শ্রীকান্তকে বলে, তুমি ভিক্ষা করবে না, বরং তোমাকে আরও পড়াশোনা করতে হবে। এবার দেবিকা ম্যাডাম শ্রীকান্তের সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয় আর সে শ্রীকান্তকে বলে, স্কুলের লোক তোমার দায়িত্ব নিক বা না নিক, আমি তোমাকে আগে পড়াবো। দেবিকা ম্যাডাম ক্যাসেটে অনেক সাবজেক্ট শ্রীকান্তের জন্য রেকর্ড করে দেয়, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি। এইভাবে সে সব কিছু শ্রীকান্তকে রেকর্ড করে দেয় যাতে সে পড়তে পারে, আর শ্রীকান্তও সেই সব শুনে শুনে সব মনে করে নেয়। এইভাবেই সে নিজের পড়া এগিয়ে যায়। এরপর এক্সাম চলে আসে আর দেবিকা ম্যাম যেহেতু শ্রীকান্তকে খুব ভালো করে পড়িয়েছে, তাই তার এক্সামও খুব ভালো হয়। আর যখন রেজাল্ট বের হয় তখন দেখা যায় পুরো স্কুলে শ্রীকান্ত টপ করেছে, সে 98% পেয়েছে। এবার শ্রীকান্ত সায়েন্স নিয়ে পড়তে চায়, কিন্তু সমস্যা একটাই, স্কুলের লোকেরা তো তাকে সায়েন্স দিচ্ছিলই না, তারা তাকে আর্টস নিয়ে পড়তে বলছে।
কিন্তু শ্রীকান্ত শুধুমাত্র সায়েন্স নিয়েই পড়তে চাইছিল, কিন্তু এমনটা পসিবল হচ্ছিল না। তাই তারা ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের উপর কেস করে দেয়। সায়েন্স টাফ সাবজেক্ট, তাই স্কুলের লোকরা হয়তো ভাবছিল যে দৃষ্টিহীন হওয়ার কারণে শ্রীকান্ত এই সাবজেক্টটা পড়তে পারবে না। এই জন্যই শ্রীকান্ত বাধ্য হয়ে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের উপর কেস করে। কোর্টে যখন কেস চলে তখন জজের সামনে প্রিন্সিপাল 11-এর একটি সায়েন্স বই দেখিয়ে বলে, শ্রীকান্ত কি এটা পড়তে পারবে? কারণ সে যদি বইটা পড়তেই না পারে তাহলে কিভাবে সিলেবাস কমপ্লিট করবে। তখন শ্রীকান্ত ব্রেল বের করে। এটা এমন একটা বই যেটা দৃষ্টিহীন বাচ্চারা শুধুমাত্র ছোঁয়ার মাধ্যমে পড়তে পারে। এবার শ্রীকান্ত এই বুকটা প্রিন্সিপালকে দেয় আর বলে, আপনি কি এটা পড়তে পারবেন? তখন প্রিন্সিপালের উত্তর হয় না। তখন শ্রীকান্ত বলে, এই কোর্টরুমে বসে থাকা কেউই ব্রেল পড়তে পারবে না। সে এটাও বলে যে ভাবো, এমন কোনো দৃষ্টিহীন মানুষ যদি এডুকেশন সিস্টেম বানাতো তাহলে ওই বইগুলো পড়া তোমাদের কাছে ইম্পসিবল হতো। পর শ্রীকান্ত কেস জিতে যায় আর আগের পড়াশোনার জন্য সে অ্যাডমিশনও পেয়ে যায়, যেখানে শ্রীকান্ত খুব পরিশ্রম করে আর নিজের পড়াশোনা চালিয়ে যায়। ওখানেও সে চমৎকার করা শুরু করে দেয়, কারণ সে সবার থেকে এগিয়ে ছিল। চোখ না থাকা সত্ত্বেও সে সব কিছু যে পড়তে পারছিল, এটা কোনো চমৎকারের থেকে কম ছিল না। এবারও সে টপ করে। তার পার্সেন্টেজ এত ভালো ছিল যে আইআইটিতে তার সহজেই অ্যাডমিশন হয়ে যেত। কিন্তু আবারও সেই এডুকেশন সিস্টেম, কারণ আইআইটিতে ব্লাইন্ড লোকেদের জন্য কোনো সিট নেই। কিন্তু এবার আজ শ্রীকান্ত এডুকেশন সিস্টেমের উপর কেস করে না, কারণ সে বুঝতে পেরেছিল তাকে আগে পড়তে হবে আর তার লড়াই সিস্টেমের সাথে নয়। তাই সে আগে পড়তে থাকে। এরই পাশাপাশি শ্রীকান্ত ক্রিকেট খেলা শুরু করে, যেখানে ওরই মতন আরও দৃষ্টিহীন লোকেরা ওর সাথে ক্রিকেট খেলতো। প্রত্যেকবারের মতো এখানেও শ্রীকান্ত সবার থেকে এগিয়ে। এরপর একটা ইনগ্রেশনে আমরা স্যার এপিজে আব্দুল কালামকে দেখতে পাই, যেখানে উনি সবাইকে জিজ্ঞাসা করছিলেন তারা কি হতে চায়। যখন তাকে জিজ্ঞাসা করা হয় তখন সে বলে, আমি দেশের প্রথম ভিজুয়ালি ইম্পেয়ার্ড প্রেসিডেন্ট হতে চাই। এই কথা শোনার পর কালাম স্যার শ্রীকান্তকে তার নাম জিজ্ঞাসা করে। শ্রীকান্ত নিজের নাম বলে। কালাম স্যারের হয়তো মনে হয়েছিল যে সে জীবনে বড় কিছু করবে, তাই সেদিন তার নাম জিজ্ঞাসা করেছিল। কিছুদিন পর ব্লাইন্ড ক্রিকেটে ন্যাশনালের জন্য শ্রীকান্তের সিলেকশন হয়ে যায়। এবার দেবিকা ম্যাম শ্রীকান্তকে বলে, তোমার আগের পড়াশোনার জন্য আমরা এমআইটিতে অ্যাপ্লাই করতে পারি, কিন্তু তার জন্য তোমাকে ক্রিকেট ছাড়তে হবে। যেটা শুনে শ্রীকান্ত বলে, আমার সবথেকে আগে পড়াশোনা দরকার। আমেরিকার 4টে সবথেকে বড় ইউনিভার্সিটিতে শ্রীকান্তের সিলেকশন হয়েছিল, যার মধ্যে থেকে শ্রীকান্ত বস্টন ইউনিভার্সিটি সিলেক্ট করে। শ্রীকান্ত ইউএসএ যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু হায়দ্রাবাদ এয়ারপোর্টে শ্রীকান্ত একা থাকে, তাই ওকে একা ট্রাভেল করতে দেওয়া হয় না। তাকে বলা হয়, তোমার সাথে যদি কেউ না যায় তাহলে তুমি একা যেতে পারবে না। এই কথা শুনে শ্রীকান্ত দুঃখী হয়ে সেখানেই বসে পড়ে, কিন্তু তারপর সে চেয়ারম্যানের সাথে কথা বলে। সে বলে, আমি সব কিছু একা পারি, আমার কারোর সাহায্য লাগবে না। এই বলে সে প্লেনের সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব ভালোভাবে এক্সপ্লেন করে, যেটা শুনে এয়ারপোর্টের সবাই শ্রীকান্তকে খুব অ্যাপ্রিসিয়েট করে আর তাকে ইউএসের জন্য ফ্লাইট দিয়ে দেওয়া হয়, আর ও ফাইনালি অ্যাডমিশনও পেয়ে যায়। ওখানে পৌঁছানোর পর শ্রীকান্তের কিছু বন্ধু হয়। শ্রীকান্ত নিজের পড়াশোনা এগিয়ে নিয়ে যায়, আর সব সময়ের মতন শ্রীকান্ত এখানেও টপার ছিল। এখানে আসার পর শ্রীকান্ত অনেক কিছু শেখে। সেখানের লোকেরা কখনো তাকে নিজেদের থেকে আলাদা ভাবেনি। শ্রীকান্ত এখানে এসে বেসবলের একটা রেকর্ড বানায়। সে এত জোরে বেসবলের বলকে হিট করেছিল যে সে ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে ফেলেছিল। এবার শ্রীকান্তের ম্যাগাজিন ছাপছিল, ও খুব বেশি ফেমাস হয়ে গিয়েছিল। আর এই সব দেখার পর হায়দ্রাবাদে স্বাতি নামের একটা মেয়ে তার প্রতি ইমপ্রেস হয়ে কিছু মাস পর সেও আমেরিকা চলে আসে। এরপর দুজনের বন্ধুত্ব হয়ে যায়। স্বাতি শ্রীকান্তকে খুব পছন্দ করত, কারণ স্বাতির চোখে শ্রীকান্ত বাকিদের থেকে অনেক আলাদা ছিল। কিন্তু স্বাতি কোনোদিন শ্রীকান্তকে এটা বুঝতে দেয়নি যে তার কাছে চোখ নেই। এবার শ্রীকান্তের এমআইটি কমপ্লিট হয়ে যায়, কিন্তু সে ইন্ডিয়ায় ফিরতে চায় না। ইউএসএতে থেকেই সে জব করতে চায়। এরপর দেবিকা ম্যামের কল এলে সে তাকেও একই কথা বলে যে আমি এখানে থেকেই জব করতে চাই।
ইন্ডিয়ায় কারোর আমার দরকার নেই। এইটা শুনে দেবিকা ম্যাডাম তাকে কিছুই বলে না, কিন্তু স্বাতি তাকে বোঝায় যে তোমারই মতন অনেক লোক আছে যারা ইন্ডিয়াতে তোমারই মতো প্রবলেমে আছে, তাদের তুমিই এগিয়ে নিয়ে যেতে পারবে। কারণ ইন্ডিয়ায় ব্লাইন্ড লোকের সংখ্যা 2%, আর এই 2% লোকের ভবিষ্যৎ তোমার হাতে। এই কথা শোনার পর শ্রীকান্ত ইন্ডিয়া ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর স্বাতি সব কথা সে দেবিকা ম্যামকে বোঝায় আর বলে আমরা ওই ব্লাইন্ড লোকেদের জন্য কি করতে পারি। এইটা শুনে দেবিকা ম্যাডাম বলে যে আমরা ওদের কম্পিউটার শেখাতে পারি যাতে ওরা ভালো জব করতে পারে। এরপর ওরা একটা কম্পিউটার সেন্টার খোলে যেখানে ওরা ব্লাইন্ড লোকেদের কম্পিউটার শেখায়। ওরা ব্লাইন্ড লোকেদের কম্পিউটার শেখাচ্ছিল তো ঠিকই, কিন্তু প্রবলেম একটাই, কেউ তাদের কম্পিউটার অপারেটরের জব দিচ্ছিল না, যেই কারণে ওরা নিজেদের কম্পিউটার সেন্টার বন্ধ করে দেয়। এবার শ্রীকান্ত দেবিকা ম্যাডামকে বলে কেউ যখন এদের জব দিচ্ছে না তখন এদের সবাইকে জব আমরা দেব। সে দেবিকা ম্যাডামকে প্যাকেজিং পেপারের বিজনেসের কথা বলে, কিন্তু তার জন্য এদের দরকার একটা বড় ফ্যাক্টরি আর অনেক টাকা, আর তার সাথে দরকার একটা বড় ইনভেস্টরের। শ্রীকান্ত এই বিজনেসের আইডিয়া বলার জন্য কালাম স্যারের কাছে যায়। সেখানে কালাম স্যার শ্রীকান্তকে বলে যে তোমার আইডিয়া খুব ভালো, আর সে শ্রীকান্তের বিজনেসের ইনভেস্টে রাজি হয়ে যায়, আর উনি শ্রীকান্তকে 25 লাখ টাকা চেক দেয়। কিন্তু এখনও ওদের আরও একটা বড় ইনভেস্টরের দরকার ছিল, যেটা কিছুতেই পসিবল হচ্ছিল না, কারণ সবাই তাদেরকে না করে দিচ্ছিল। পরে শ্রীকান্তের খুব বড় ইনভেস্টর রবির সাথে দেখা হয়। রবি নামকরা একজন ইনভেস্টর, আর সেও কিছু কোম্পানিতে ইনভেস্ট করতে চায়। এখানে শ্রীকান্ত রবিকে প্যাকেজিং পেপারের বিজনেসের কথা বলে, এমনকি সে এটাও বলে যে কালাম স্যার অলরেডি আমাকে 25 লাখ টাকা দিয়েছে। এই কথা শুনে রবি খুব এক্সাইটেড হয়ে যায়, আর সে শ্রীকান্তের বিজনেসে টাকা ইনভেস্ট করে। এরপর দুজন মিলে একটা বড় কোম্পানি কিনে বোলান্ট ইন্ডাস্ট্রি শুরু করে। এখানে ওরা রিসাইকেলিং পেপারকে প্যাকেজিং পেপারে পরিবর্তন করে। তার অফিসে সব ব্লাইন্ড লোকেরাই কাজ করত। এর ফলে সেই মানুষগুলো জব পায়, আর মাসে তারা 8,000 টাকা করে স্যালারি পায়। এই কোম্পানিতে শ্রীকান্ত একজন ওয়ার্কারের মতনই কাজ করে, আর সেও মাসে 8,000 টাকা স্যালারি পায়। শ্রীকান্তের বোলান্ট কোম্পানি খুব ভালোভাবে চলছিল, প্রত্যেক বছর তাদের অনেক টাকার প্রফিটও হতো। এইভাবে ধীরে ধীরে বোলান্ট কোম্পানি অনেক নাম হচ্ছিল, যার সব ক্রেডিটটাই পাচ্ছিল রবি। হয়তো শ্রীকান্তের এটাই তেমন ভালো লাগছিল না। অন্যদিকে সে নিজের বিজনেস আইডিয়ার জন্য অ্যাওয়ার্ডও পেতে চাইছিল, কারণ সে স্বপ্ন দেখেছিল উপরে ওঠার, কিন্তু রবি ভাবছিল যে ওরা অ্যাওয়ার্ড পাবে না। উত্তরে শ্রীকান্ত বলে আমি অ্যাওয়ার্ড পাবো, আর আমি এটা করেই ছাড়বো। যার ফলে শ্রীকান্ত আরও বেশি পরিশ্রম করা শুরু করে। শ্রীকান্ত আর রবি আরও একটা ফ্যাক্টরি কিনে নেয়, যার মূল্য ছিল 6 কোটি টাকা। ওরা ফ্যাক্টরির মালিককে 6 মাসের মধ্যে টাকা দিয়ে দেওয়ার কথা বলে, কিন্তু এবার ধীরে ধীরে শ্রীকান্তের ব্যবহার বদলে যাচ্ছিল। না সে দেবিকা ম্যাডামের সাথে ঠিক করে কথা বলে, আর নাই রবির সাথে, যদিও রবি তার খুব ভালো বন্ধু। শ্রীকান্তের এবার শুধু অ্যাওয়ার্ডের প্রয়োজন, আর সে বড়লোকও হতে চায়, যার জন্য এবার সে সব কিছু করতে পারে। এবারও ভাবছিল যে ওর আর কারোরই দরকার নেই, তাই ও পলিটিক্সে চলে আসে, যেখানে একটা এমএলএ তাকে টিকিট দিতে চায়। দেবিকা ম্যাম তাকে বোঝানোর চেষ্টা করে যে তার এমনটা করা উচিত নয়, কিন্তু শ্রীকান্ত তাকে বলে এবার তার কি করা উচিত আর কি না করা উচিত সে ভালো জানে। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সে এমএলএর কাছে পৌঁছে জানতে পারে যে এরা তো তার অন্ধ হওয়ার সিম্প্যাথি নিয়ে জিততে চায়, আর এখানে শ্রীকান্তকে খুব অপমানও করা হয়, যেইটা শ্রীকান্তের একটুও ভালো লাগে না, কারণ দেবিকা ম্যাম আর তার বন্ধু রবির কাছে সে কোনো অন্ধ ছিল না, কিন্তু এখানে তো প্রমাণ হয়ে গেল যে সে অন্ধ। এরপর সে নিজের ভুল বুঝতে পারে আর দেবিকা ম্যামের কাছে গিয়ে খুব কাঁদে। দেবিকা ম্যামও তাকে ক্ষমা করে দেয়, কারণ সে তো তাকে সন্তানের মতন ভালোবাসত। এরপর সে রবির কাছে যায় এবং তার কাছেও ক্ষমা চায়।
আর বলে আমরা যেই লোকের কাছ থেকে 6 কোটি টাকা নিয়েছি সেটাও আমরা খুব তাড়াতাড়ি ফেরত দিয়ে দেব। রাবিও তাকে ক্ষমা করে দেয়। এরপর সব ঠিক হয়ে যায় আর স্পেশাল ক্যাটাগরিতে শ্রীকান্তকে বিজনেস অফ দ্য ম্যান হিসাবে অ্যাওয়ার্ড দেওয়া হয়। শ্রীকান্ত এখানে খুব ভালো স্পিচ দেয় আর বলে যে আমরা অন্ধ ঠিকই, কিন্তু আমাদের অসহায় ভাববেন না, কারণ আমরা সেই সব কিছুই করতে পারি যা আপনারা পারেন। আজ ওকে স্পেশাল ক্যাটাগরিতে বিজনেস অফ দ্য ম্যান হিসাবে যেই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় সেটা সে অ্যাকসেপ্ট করে না। সে বলে যখন আপনাদের মনে হবে যে নর্মাল ক্যাটাগরিতে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া যাবে তখনই দেবেন, আর তখন সে খুশি খুশি অ্যাওয়ার্ডটা অ্যাকসেপ্ট করে নেবে। শ্রীকান্তের এত ভালো স্পিচ শোনার পর সবাই শ্রীকান্তের উপর ইমপ্রেস হয়ে যায় আর সবাই তাকে স্ট্যান্ডিং ওভেশন দেয়, আর এর সাথেই মুভিটা শেষ হয়ে যায়। এই মুভির গল্পটা থেকে আমরা জীবনের শিক্ষা পাই। আমরা যখন হেরে যাই আর ভাবি আমাদের জীবন এখানেই শেষ, আমার সাথে আর ভালো কিছুই হবে না, বা আমার মতন কষ্টে পৃথিবীর আর কেউই নেই, তখন এইটা ভাবা যে একটি অন্ধ মানুষের জীবনের কষ্ট আর লড়াই দুটোই আমাদের থেকে কত বেশি, এইটা ভাবার পর নিজের জীবনের প্রবলেম আর কিছুই মনে হবে না। মুভির একটা লাইন যেটা শুরুতেই শ্রীকান্ত বলেছিল যে আমি পালাতে পারি না, শুধু লড়াই করে যেতে পারি, এই কথাটাই মানুষের মনে পজিটিভ সাহস যোগায় আর জীবন যুদ্ধে এগিয়ে যেতে সাহায্য করে। তাহলে চলুন বন্ধুরা, স্টোরিটা এখানেই শেষ করছি। মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।